নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো বসন্তকালে আপনারা গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে। দেখুন, শীত তো প্রায় শেষ হয়ে এলো। আমি আগামী 10 দিনের তাপমাত্রা দেখছিলাম, তাতে যা লক্ষ্য করলাম, বুঝলাম শীত আর ফিরে আসবে না, আসার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কাজেই আমরা বসন্তের মধ্যে ঢুকে গেছি, এ কথা বলতেই পারি। এবং এই বসন্তকালে গোলাপের বিশেষভাবে যত্ন নেওয়াটা দরকার। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সারা বছর আমরা যেভাবে যত্ন নিই এবং বসন্তকালে আমরা যেভাবে যত্ন নেব, এই দুটোর মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। কারণ বসন্তকাল একটা এমন সময় যে সময় ঠান্ডা থেকে উষ্ণতার দিকে, গরমের দিকে গাছ এগোচ্ছে। এবং আমাদের এখানে কিন্তু বসন্তকাল খুব আনস্টেবল, মানে তাপমাত্রা যেমন তারতম্য খুব দ্রুত হয়, তেমনই আবহাওয়ার চরিত্রেরও খুব দ্রুত পরিবর্তন হয়। তো এই দ্রুত পরিবর্তিত যে অবস্থা ঋতুর, তার সঙ্গে কিন্তু যদি আমরা আমাদের গোলাপ গাছকে খাপ খাওয়াতে সাহায্য করতে না পারি, বিশেষ করে যে সমস্ত গোলাপ গাছ আমরা এই বছর শীতে নিয়ে এসেছি, সেই সমস্ত গোলাপ গাছের যত্ন যদি আমরা ঠিকঠাক না নিতে পারি, তাহলে কিন্তু আগামী বছর আমরা খুব একটা ভালো মতো গোলাপ গাছ করতে পারবো না, বা বলা ভালো, গোলাপ গাছ থেকে ভালো মতো ফুল পাবো না। এবং আমাদের এখানে আবহাওয়া যেরকম পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, ঠান্ডা খুব কম সময়ের জন্য থাকছে, দীর্ঘদিন ধরে উষ্ণতা থেকে যাচ্ছে, গরম দীর্ঘ হয়ে পড়ছে। তো আবহাওয়ার এই যে চরিত্রগত পরিবর্তন প্রতি বছর হয়ে চলেছে, এই পরিবর্তনের সঙ্গে গাছপালাকে, গোলাপ গাছকে আপনারা কিভাবে খাপ খাওয়াবেন সেই বিষয় নিয়ে আজ কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, গাছে ভালো মতো কীটনাশকের ব্যবহার প্রয়োজন এই সময়। এটা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। গত 2 বছর আমি এই বিষয়ে একটু অবহেলা করেছিলাম এবং তাতে কিন্তু আমাকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে। প্রবল পরিমাণে রেড মাইটের আক্রমণ হয়েছে, থ্রিপসের আক্রমণ হয়েছে। এবং রেড মাইটের আক্রমণ যে কি সাংঘাতিক পরিণাম ডেকে আনতে পারে গোলাপের ক্ষেত্রে, আপনারা যারা সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা জানেন, এবং যারা জানেন না তারা আমার থেকে শুনুন। সাংঘাতিক, নিমেষের মধ্যে পাতা ঝরে যাওয়া, গাছে পাতা না থাকা, এবং পাতা না থাকা গোলাপ গাছের যত্ন গরমকালে যে কি সাংঘাতিক, কি কষ্টকর, সেটা কিন্তু মানে অত্যন্ত জটিল একটা বিষয়। কাজেই অবশ্যই এই সময় উইদাউট ফেল প্রত্যেক সপ্তাহে আপনাকে একদিন করে রেড মাইটকে তাড়ানোর জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। কনফিডার খুব ভালো, কনফিডার ব্যবহার করতে পারেন। কনফিডারের দাম একটু বেশি, কিন্তু খুব ভালো কাজ দেয়। আর যদি আপনি জৈব কোনো কীটনাশক ব্যবহার করতে চান, তাহলে কাকা, ট্র্যাপ এগুলো খুবই ভালো, ব্যবহার করতে পারেন। এবং এই ওষুধগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন সপ্তাহে একদিন। ঠান্ডা জলে মিশিয়ে ব্যবহার করবেন, সন্ধ্যাবেলায় ব্যবহার করবেন। দয়া করে সকালে, ভোরবেলায়, সূর্য ওঠার আগে ব্যবহার করবেন না। তার কারণ বসন্তকাল কিন্তু অত্যন্ত আনস্টেবল। একটু আগেই বলছিলাম, কোনো দিন কুয়াশা পড়ছে, কোনো দিন চড়া রোদ উঠছে। এবং চড়া রোদের মুখোমুখি যদি গাছ হয় কীটনাশক ব্যবহার করার পরপরই, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে বাধ্য। কাজে অবশ্যই এই সময় কীটনাশক ব্যবহার করবেন, কিন্তু সন্ধেবেলা ব্যবহার করবেন। এবং সপ্তাহে যদি সম্ভব হয় তাহলে একদিন অন্তর একদিন গাছের পাতার তলাটা ভালো করে দেখে নেবেন, সাদা সাদা ছোপ পড়ছে কিনা, ছোট ছোট লাল লাল বিন্দু আপনি দেখতে পাচ্ছেন কিনা। যদি আপনি সেরকম কিছু দেখেন তাহলে জানবেন থ্রিপসের আক্রমণ হয়েছে। বেশি দেরি কিন্তু করবেন না, সপ্তাহে একদিন দেখবেন না, সপ্তাহে 2-3 দিন দেখুন। কারণ রেড মাইটের আক্রমণ হলে, আমি বোধহয় একটু আগে থ্রিপস বললাম, লাল লাল বিন্দু, যাই হোক, ওটা রেড মাইট হবে যদি আমি বলে থাকি। তো যদি আপনি দেখেন পাতায় রেড মাইটের আক্রমণ হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই দ্রুত ব্যবস্থা নিন, কারণ এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এবং রেড মাইটের আক্রমণ হওয়ার জন্য অপেক্ষা করবেন না প্লিজ, সপ্তাহে একদিন করে ব্যবহার করুন। যদি দেখেন সপ্তাহে একদিন করে ওষুধ ব্যবহার করার পরেও রেড মাইটের আক্রমণ হচ্ছে, তাহলে আপনাকে সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করতে হতে পারে। এবং সেক্ষেত্রে চেষ্টা করবেন হাফ অফ দ্য স্ট্রেংথ ব্যবহার করতে। মানে যদি আপনি 1 লিটার জলে 6 ফোঁটা কনফিডার ব্যবহার করেন, বা 1 ml কাকা ব্যবহার করেন, ট্র্যাপ ব্যবহার করেন, তাহলে সেটা আপনি চেষ্টা করুন হাফ ml ট্র্যাপ ব্যবহার করতে, হাফ ml কাকা ব্যবহার করতে, 3 ফোঁটা কনফিডার ব্যবহার করতে। এবং সেই অনুপাতে আপনি ব্যবহার করুন। তাহলে দেখবেন পোকামাকড়ের আক্রমণকে আপনি যত করতে পারছেন বা সংহত করতে পারছেন। কারণ এই সময় যদি একবার রেড মাইটের আক্রমণ আপনার হাতের নাগালের বাইরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। পাতার মধ্যে ছোপ পড়বে, পাতাগুলো আস্তে আস্তে
ঝরে পড়তে শুরু করবে। এবং একবার যদি আক্রমণ ভালো মতো আপনার গাছে ছড়িয়ে পড়ে, তাহলে তারপর যদি আপনি ওষুধ দেন, সেই ওষুধ দেওয়ার পরে হয়তো আপনি পোকাগুলোকে মেরে ফেলতে পারবেন, কিন্তু গাছে যে ড্যামেজ হবে তার থেকে কিন্তু গাছ নিজেকে রিকভার করতে পারবে না। কারণ তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করছে, নতুন পাতা তৈরি করার মতো ক্ষমতা কিন্তু গাছের কাছে আর থাকবে না। কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা মনে রাখবেন। বসন্তকালে খুব ঘন ঘন পাতার তলাটা দেখবেন, কারণ পাতার তলাতেই কিন্তু মূলত আক্রমণ হয়। কাজেই পাতার তলাটা দেখবেন এবং সপ্তাহে একদিন করে কীটনাশক ব্যবহার করুন, পোকামাকড়ের আক্রমণ হোক আর না হোক। এবং যদি পোকামাকড়ের আক্রমণ আপনি শুরু হতে দেখেন তাহলে সপ্তাহে 2 দিন, এবং যদি আক্রমণ আপনার হাতের নাগালের বাইরে বেরিয়ে যায় তাহলে সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। বরফ গলা জল ঠান্ডা জলে ব্যবহার করবেন, সন্ধেবেলায় ব্যবহার করবেন, এবং চেষ্টা করবেন পরের দিন গাছের পাতার উপরের অংশটা ভালো করে ধুয়ে দিতে। কারণ অনেক সময় দেখা যায় যে গাছের পাতার উপরে যদি অতিরিক্ত কীটনাশকের রেসিডিউ থেকে যায় তাহলে কিন্তু পাতা পুড়ে যেতে পারে। কাজেই চেষ্টা করবেন পাতা ভালো মতো ধুয়ে দিতে। এবং যে গাছে আক্রমণ মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছে গেছে এবং আপনাকে সপ্তাহে 2-3 দিন ওষুধ ব্যবহার করতে হচ্ছে, তাকে সকালের দিকে 2-3 ঘন্টা রোদ এবং বাকি সময়টা ছায়া রাখুন, সরাসরি রোদে রাখবেন না। কারণ অতিরিক্ত ওষুধ ব্যবহার করলে তো গাছ স্ট্রেসড হয়ে পড়ে, এবং এখন তাপমাত্রাও বাড়তে শুরু করছে। কাজে এই অবস্থায় যদি আপনি ঘন ঘন ওষুধ ব্যবহার করার পর গাছকে সারাদিন রোদে দেখে দেন এবং সেটা যদি চড়া রোদ হয়, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। তো সেই জন্য চেষ্টা করবেন যে সমস্ত গাছে আপনাকে প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ দিতে হচ্ছে, কারণ গাছে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি মাত্রায় হয়েছে, সেই সমস্ত গাছকে ছায়া রেখে দিন। চেষ্টা করুন সকালের দিকে 2-3 ঘন্টা রোদ দিতে এবং বাকি সময়টা গাছ যাতে ছায়া থাকে সেটা এনশিওর করুন। দেখবেন গাছ ভালো থাকছে, এবং যখন পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ মোটামুটি নিজেকে রিকভার করতে পারবে তখন আপনি রোদে রাখুন, ভালো মতো গাছকে স্নান করান, দেখবেন গাছ ভালো থাকছে, কোনো অসুবিধা হবে না। পরবর্তী পয়েন্টের কথায় আসি। আমাদের আলোচনার পরবর্তী বিষয় হলো মাটির আর্দ্রতা ধরে রাখা, বা আপনি যে মিডিয়াতে গোলাপ গাছের পরিচর্যা করছেন সেই মিডিয়ার আর্দ্রতা ধরে রাখা। এটা বসন্তকালের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ বসন্তকাল, আমি একটু আগেই বলেছি, খুব একটা স্টেবল নয় আমাদের এখানে, এবং আমাদের এখানে কিন্তু বসন্তকাল জেনারেলি ড্রাই বা শুষ্ক। তো এই বিষয়গুলোকে যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে গোলাপ গাছের মাটির আর্দ্রতা ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু এই ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে, এই ক্রমবর্ধমান শুষ্কতার সঙ্গে গাছ কিছুতেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না, গাছের সমস্যা হবে, এবং সেই সমস্যাটা কিন্তু খুব সহজে আপনি রিকভার করতে পারবেন না। তার কারণ ঠান্ডা কিন্তু আর পড়ছে না, তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করছে, এবং এই সময় যদি আপনি মাটির আর্দ্রতা ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু যে সমস্ত নতুন শিকড় বেরিয়েছে সেই শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে বাধ্য বা শুকিয়ে যেতে বাধ্য, এবং তাতে কিন্তু গাছের গ্রোথ থমকে যেতে পারে বা থমকে যাবে। এই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ নতুন গোলাপ গাছের ক্ষেত্রে। আপনি এবছর যে সমস্ত গোলাপ গাছ এনেছেন, ধরুন 1 মাস 1.5 মাস হলো আপনি পরিচর্যা করছেন, সেই সমস্ত গোলাপ গাছের পরিচর্যার ক্ষেত্রে কিন্তু মাটির আর্দ্রতা ধরে রাখা অত্যন্ত প্রাসঙ্গিক। কাজেই চেষ্টা করবেন যে সমস্ত গোলাপ গাছ আপনারা এনেছেন সেই সমস্ত গোলাপ গাছের আর্দ্রতার যেন কোনো অভাব না হয়। ভালো মতো জল দেবেন, আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল দেবেন না, এটা আপনাকে বুঝতে হবে, এবং সেটা নির্ভর করছে আপনি কী ধরনের মিডিয়া ব্যবহার করছেন তার উপর। আপনি যদি সিন্ডারে গাছের পরিচর্যা করেন তাহলে সেখানে যেভাবে জল ব্যবহার করতে হবে। আবার আপনি যদি মাটিতে গোলাপ গাছ, মানে টবে মাটিতে গোলাপ গাছ যদি আপনি পরিচর্যা করেন তাহলে সেক্ষেত্রে জলের ব্যবহার অন্যরকম হবে। আপনি যদি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেন তাহলে সেক্ষেত্রে জলের ব্যবহার আলাদা হবে। কাজেই বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে জলের ব্যবহার বিভিন্ন হবে, সেটা আপনাকে বুঝতে হবে, কারণ এটা আমি আপনাদের বলতে পারবো না। যারা আপনাকে বলবে তারা কিভাবে বলছে আমি জানি না, কারণ প্রত্যেকের বাগানের ধরন আলাদা, প্রত্যেকের বাগানের অবস্থানগত বৈচিত্র্য আছে, হাওয়া চলাচল কীরকম হচ্ছে, কতটা রোদ পাচ্ছে, এই বিভিন্ন বিষয় নির্ভর করে আপনি কতটা জল ব্যবহার করবেন। কাজে আপনার বাগানের চরিত্র বুঝে নিয়ে তারপর জল ব্যবহার করুন, কিন্তু কখনোই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল দেবেন না, এবং প্রয়োজনের তুলনায় কম জল যেন গাছ না পায়। যদি এই দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য আপনি না রাখতে পারেন তাহলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যেতে বাধ্য, বিশেষ করে নতুন গোলাপ গাছের ক্ষেত্রে। কাজে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, বুঝে জল দিন, কিন্তু মাটির আর্দ্রতা যাতে সব সময় আপনি ধরে রাখতে পারেন সেটার ব্যবস্থা করুন। এবং নতুন গোলাপের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো গাছের ক্ষেত্রে আপনি একটু উপরের দিকটা টান টান হয়ে গেছে, শুকিয়ে গেছে, সে অবস্থা হতে পারে,
কিন্তু নতুন গোলাপ গাছের ক্ষেত্রে যেন সেটা না হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তী পয়েন্টের কথায় আসি। আমাদের আলোচনার পরবর্তী বিষয়টি ব্যক্তিগতভাবে আমার কাছে অত্যন্ত পছন্দের। ইটস রিয়েলি থেরাপিউটিক। গোলাপ গাছকে স্নান করানো, এটা যেমন বসন্তকালের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি পুরো গরমকালের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে আপনি বিষয়টা স্কিপ করতে পারেন, কিন্তু আবার আপনাকে শরৎকাল পড়া মাত্রই কাজটার পুনরাবৃত্তি করতে হবে। এই গোলাপ গাছকে স্নান করানোর বিষয়টা কিন্তু গোলাপ গাছের পরিচর্যার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এটা আপনাকে করতেই হবে। বিশেষ করে বসন্তকালে যদি আপনি এটা প্রতিদিন না করেন, তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি পোকামাকড়ের আক্রমণের ক্ষেত্রে যখন কথা বলছিলাম, সেই সময় আমি বেশ কয়েকবার গোলাপ গাছকে স্নান করানোর কথা বলেছি বা গোলাপ গাছের পাতা ধুয়ে দেওয়ার কথা বলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি প্রত্যেক দিন অন্তত একবার, যদি দুবার পারেন তো খুবই ভালো, আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু একবার অন্তত কমপক্ষে গাছকে ভালো করে স্নান করাবেন, বিশেষ করে গাছের পাতার তলা। কারণ গাছের পাতার তলা যদি আপনি পরিষ্কার রাখেন, তাহলে পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যায়, অনেকটা কমে যায়। এবং থ্রিপস বা রেড মাইট, বিশেষ করে রেড মাইট কিন্তু আর্দ্র পরিবেশ পছন্দ করে না। সেই জন্য যদি আপনি গাছের পাতার তলাটা প্রত্যেক দিন ভালো মতো থারালি ধুয়ে দেন, তাহলে কিন্তু থ্রিপসের আক্রমণের সম্ভাবনা অনেকটাই আপনি কমিয়ে আনতে পারবেন। আপনাকে খুব একটা ওষুধ নিয়ে ভাবতে হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এক্ষেত্রে একটা বিষয় আছে, এটা আমি পরিষ্কার করে নিতে চাই। আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু ব্যবহার করবেন না গাছকে স্নান করানোর ক্ষেত্রে। এবং বিশেষ করে যদি আপনাদের এলাকায় আন্ডারগ্রাউন্ড ওয়াটারে ক্যালসিয়ামের একটা বড় প্রভাব থাকে, তাহলে কিন্তু সেই জল ব্যবহার করলে গাছের পাতার তলায় আস্তে আস্তে সাদা ছোপ পড়ে। সেটা কিন্তু শালক সংশ্লেষের ক্ষেত্রে গাছের পক্ষে অসুবিধার একটা পরিসর তৈরি করে দেয়। কাজেই চেষ্টা করবেন যদি সম্ভব হয় ফিল্টার করা জল, পুকুরের জল। আমার বেশ কিছু বন্ধু বলেছেন পুকুরের জল তারা ব্যবহার করেন, এবং এটা কিন্তু অত্যন্ত সায়েন্টিফিক। আপনারা অবশ্যই পুকুরের জল ব্যবহার করতে পারেন আপনাদের যাদের পক্ষে সম্ভব। আর যদি আপনাদের পক্ষে আরও ওয়াটার ব্যবহার করা সম্ভব হয়, তাহলে তো খুবই ভালো, খুব ভালো। চেষ্টা করুন ভালো করে গাছকে স্নান করাতে। আপনি ভোরবেলা করাতে পারেন, আপনি সন্ধেবেলা করাতে পারেন, আপনি রাত্রিবেলা করাতে পারেন, কিন্তু একটা টাইম মেনটেন করবেন। মানে আপনি আজ ভোরবেলা করছেন, সময়ের অভাবে আপনি কাল রাত্রে করলেন, তারপর দিন আপনি সন্ধেবেলা করলেন, এটা করতে যাবেন না। গাছ তো একটা লিভিং অর্গানিজম, কাজেই সেজন্য গাছের কাছেও কিন্তু একটা বার্তা পৌঁছয় যে আপনি ঠিক কোন সময় গাছকে আর্দ্রতা সরবরাহ করছেন। কাজেই আপনি আয়দার ভোরবেলা করুন, না হলে সন্ধ্যায় করুন। মোটামুটি তাপমাত্রা বেড়ে গেছে বসন্তকালে, তারপর আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করেছে, সন্ধ্যা এসেছে, আপনি জল দিলেন। আপনি যদি এইটা প্রত্যেক দিন করতে থাকেন, গাছকে যদি অভ্যাস করেন, তাহলে দেখবেন গাছও সুস্থ থাকছে, পাতার ঔজ্জ্বল্য ধরে রাখছে, পাতা ঝরে পড়ছে না, পাতায় পোকামাকড়ের আক্রমণ, রেড মাইটের আক্রমণ হচ্ছে না। এটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। কাজেই অবশ্যই বসন্তকালে ভালো করে কমপক্ষে দিনে একবার গাছকে স্নান করান, দেখবেন গাছ খুব ভালো থাকছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, বসন্তকাল গোলাপ গাছের রিপোর্টিংয়ের জন্য আদর্শ সময়, নতুন গোলাপের ক্ষেত্রে এবং পুরনো গোলাপের ক্ষেত্রে। তবে মনে রাখবেন, 1 মাসের থেকে কম বয়সী যে সমস্ত গোলাপ আছে আপনি বসিয়েছেন, তাদের রিপোর্টিং কিন্তু করতে যাবেন না। মোটামুটি 2 মাস হয়ে গেছে বা 1 মাসের বেশি, এইরকম গোলাপ আপনি চাইলে রিপোর্ট করতে পারেন, কিন্তু আপনি একটু দেখে নেবেন যে ঠিকঠাক রুট সিস্টেম তৈরি হয়েছে কিনা। সেটা জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টবের তলাটা একবার চেক করা। যদি দেখেন যে ছিদ্র থেকে নতুন সাদা সাদা শিকড় বেরিয়ে এসেছে, তাহলে জানবেন মোটামুটি গাছ ভালো মতো শিকড় তৈরি করে নিয়েছে। এবং আপনি অপেক্ষাকৃত বড় পটে, ধরুন আপনি মোটামুটি 4 ইঞ্চি পটে বা 5 ইঞ্চি পটে গাছটা রেখেছেন, আপনি চাইছেন 7 ইঞ্চি পটে রিপোর্ট করতে, আপনি তাহলে রিপোর্ট করে দিতে পারেন। খুব ছোট পট থেকে খুব বড় পটে রিপোর্ট করবেন না। এবং নতুন যে সমস্ত গাছ আপনি বসিয়েছেন, এটা হয়তো এই সময়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, তবু বলে দিচ্ছি আমি এখানে, নতুন যে সমস্ত গাছ আপনি এনে বসাচ্ছেন, সেই সমস্ত গাছ কখনোই বড় পটে বসাবেন না, ছোট পটে আপনাকে বসাতে হবে। একটা উদাহরণ দেখাই, দেখুন এটা আমি মোটামুটি 1 মাস হয়েছে বসিয়েছি, মোটামুটি 5.5 ইঞ্চি হাইট হবে এই পটটার। আমি কিন্তু এর চেয়ে বড় পট নেবই না, কারণ যদি আপনি এর থেকে বড় পট নেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছ তার রুট সিস্টেম তৈরি করতে পারছে না, হঠাৎ করে থমকে গেছে, এটা হতে আমি দেখেছি। কাজেই ছোট জায়গা নেবেন। আপনি যে নতুন গোলাপ গাছটি বসাচ্ছেন, তার রুট জোনটা খেয়াল করুন, কতটা জায়গা ছড়িয়ে আছে সেই শিকড়টা।
আপনি সেই রকম বুঝে একটা টব নিন, শিকড়টাকে যেন আপনাকে চাপতে না হয়। আপনি শিকড় সহ গাছটাকে বসাচ্ছেন, টবের চারপাশে মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি জায়গা আছে, আপনি নতুন মাটি দিন, দেখবেন গাছ এই রকম পরিসরে খুব ভালো মতো বড় হয়ে উঠছে। যদি আপনি শিকড়ের চারপাশে বেশ অনেকটা জায়গা আছে এরকম একটা টব নির্বাচন করেন এবং তাতে নতুন মিডিয়া দিয়ে গাছ রিপোর্ট করেন, তাহলে কিন্তু গাছ বাড়তে অনেকটা সময় নেয়, একটু থমকে যায়। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতে পারি। কাজে চেষ্টা করবেন খুব বড় পট ব্যবহার না করতে। তো এটা তো এই সময় ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, যাই হোক তবু আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। আমাদের মূল বিষয় ফিরে আসবো। রিপোর্টিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন, এই সময়টায় আপনি যখন কোনো এস্টাবলিশড গোলাপ গাছ রিপোর্ট করছেন তখন মোটামুটি 20% পুরনো মিডিয়া ঝরিয়ে নিতে পারেন এবং নতুন মিডিয়া ব্যবহার করে গাছকে রিপোর্ট করে দিন, দেখবেন গাছ খুব ভালো থাকছে। এটা কেন বললাম, তার কারণ এই সময় মানে শীতকালে আমরা যথেষ্ট পরিমাণে সার ব্যবহার করেছি। মিডিয়াতে যদি আপনি খুব বেশি পরিমাণে সার ব্যবহার করেন তাহলে কিন্তু মিডিয়ার নিজস্ব যে গুণাগুণ, বিশেষ করে মাটির ক্ষেত্রে নিজস্ব গুণাগুণ কিন্তু অনেকটাই ব্যাহত হয়ে যায়। এবং আমরা অনেকেই রাসায়নিক সার ব্যবহার করতে অভ্যস্ত। আমি যদিও খুব কম রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু তবু আমার ক্ষেত্রে আমি দেখেছি যে বসন্তকালে যদি গোলাপের রিপোর্ট করে দেওয়া যায় তাহলে গাছ খুব ভালো থাকে এবং ট্রান্সপ্লান্ট শক গাছ খুব একটা পায় না, কারণ এখনও কিন্তু রাতের তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কাজেই এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি বসন্তকালে গোলাপ গাছের পরিচর্যা করেন বা গোলাপ গাছের রিপোর্টিং করেন তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকছে। এবং আপনি চাইলে রুট প্রুনিং করতে পারেন। 20%-এর বেশি রুট প্রুনিং দয়া করে করবেন না, কারণ তাপমাত্রা দিনের বেলা খুব বেশি পরিমাণে হঠাৎ করে বাড়তে থাকে বা বেড়ে যায় অনেক সময়, সেই জন্য খুব বেশি পরিমাণে আপনার রুট প্রুনিংয়ের প্রয়োজন নেই। 20% যথেষ্ট। রুট প্রুনিং করে নতুন মাটিতে গাছকে বসিয়ে দিন, দেখবেন গাছ খুব দ্রুত নতুন মাটিতে নিজের শিকড় তৈরি করছে এবং খুব দ্রুত বেড়ে উঠছে এবং নতুন বেসাল শুটস কিন্তু আপনি লক্ষ্য করবেন অ্যাকচুয়ালি। দেখবেন নতুন শুটস বেরিয়ে আসবে এবং নতুন ডালপালাও ছাড়তে শুরু করবে। মোটামুটি 2-3 মাসের পুরনো যে সমস্ত গোলাপ গাছ আছে সেই গোলাপ গাছকে অপেক্ষাকৃত 1 থেকে 2 ইঞ্চি বড় পটে রিপোর্ট করতে, অর্থাৎ আপনি যদি 5 ইঞ্চি পটে গাছটির পরিচর্যা করেন, এতদিন ধরে করে আসছেন, 2 মাস হলো বা 3 মাস হলো, তাহলে সেই গাছটিকে 7 ইঞ্চি পটে আপনি রিপোর্ট করুন। এই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু মানে নতুন গাছের ক্ষেত্রে কিন্তু রুট ডিস্টার্ব করবেন না। আপনি জাস্ট গাছটাকে বার করুন, নতুন পটে বসিয়ে দিন, দেখবেন গাছ খুব ভালো থাকছে। এবং চেষ্টা করবেন আপনি যে মিডিয়া দিয়ে গাছটি প্রথমবার বসিয়েছেন সেই মিডিয়াই ব্যবহার করে গাছটিকে রিপোর্ট করতে, তাহলে গাছ খুব একটা পিএইচ পরিবর্তনজনিত সমস্যায় ভুগবে না, খুব দ্রুত নতুন মিডিয়াতে বাড়তে থাকবে এবং আপনি দেখবেন খুব দ্রুত নতুন ডালপালাও ছাড়তে শুরু করছে। এবং এটা মনে রাখবেন, বসন্তকালে যত দ্রুত গাছ পাতা তৈরি করতে পারবে, ডালপালা তৈরি করতে পারবে, ততই গরমকে প্রতিহত করতে পারবে। কারণ গরম তো বুঝতেই পারছেন প্রতি বছর কী অবস্থা হচ্ছে। কাজেই গরমকে প্রতিহত করার ক্ষেত্রে কিন্তু পাতাকে বাঁচিয়ে রাখা এবং স্ট্রং রুট সিস্টেম তৈরি করা অত্যন্ত প্রাসঙ্গিক। সেটার জন্য আপনাকে আগের বিষয়গুলো তো মাথায় রাখতেই হবে, পাশাপাশি গাছকে যদি আপনি রিপোর্ট করতে পারেন তাহলে খুব ভালো হয়। পরবর্তী পয়েন্টের কথায় আসি। আমার পরবর্তী বিষয়ের সঙ্গে হয়তো আপনারা অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু একবার করে দেখুন, আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। গাছে বেশি দিন ফুল ধরে রাখবেন না, অর্থাৎ গাছে ফুল হচ্ছে, আপনি মোটামুটি 1 দিন থেকে 2 দিন রেখে দিন, তার চেয়ে বেশি দিন ধরে ফুল রাখবেন না। কারণ আপনি যত ফুল রাখবেন গাছ কিন্তু তত এনার্জি ক্ষয় করবে। এবং যেহেতু আমরা গ্রীষ্মের দিকে এগিয়ে চলেছি এবং এখানে বসন্ত অত্যন্ত কম সময়ের জন্য থিতু হয়, সেই জন্য এই সময় যদি আপনি ফুল রেখে দেন তাহলে গাছ যে এনার্জি সংগ্রহ করে রাখছে সেটা খুব দ্রুত ফুল তৈরির মধ্য দিয়ে খরচ করে ফেলবে। আপনাকে গাছকে এনার্জি সঞ্চয় করে রাখতে দিতে হবে গরমকালের জন্য, কারণ গরমকালে গাছকে অনেক বেশি এনার্জি ক্ষয় করতে হয় তাকে বেঁচে থাকার জন্য, তার পাতাগুলোকে ধরে রাখার জন্য, সালোক সংশ্লেষ করার জন্য। এবং যেহেতু আমরা গ্রীষ্মকালে খুব একটা সার প্রয়োগ করতে পারি না, কারণ মাটির উষ্ণতা বেড়ে যায়, আমি এই বিষয়ে পরে আসছি, তো সেই জন্য চেষ্টা করবেন গাছে খুব একটা ফুলকে রেখে না দিতে। আপনাকে কুঁড়ি নষ্ট করতে হবে না। ধরুন এই ফুলটা মোটামুটি 2 দিন হয়েছে, আমি আজকে রাতটুকুর জন্য রাখবো, কাল সকালে আমি ফুলটি কেটে দেবো, বা এই ফুলটিও আমি সকালবেলা আগামীকাল সকালে কেটে দেবো। কিন্তু যদি এটা শীতকাল হতো আমি 3 দিন রেখে দিতাম, বা আমি অপেক্ষা করতাম কখন ফুলের পাপড়িগুলো ঝরে যাবে, তারপর আমি ফুলের বোঁটাটা কেটে দেব। কিন্তু বসন্তকালের ক্ষেত্রে আমি সেটা করব না। ফুল মোটামুটি 1 দিন 2 দিন
যদি আমি রাখতে চাই রাখবো, তারপরে আমি কেটে ফেলবো। নতুন গাছের ক্ষেত্রে ফুলটা ফোটা মাত্রই কেটে দেবেন, রাখবেন না। ফুলটা পুরোপুরি ম্যাচিওর্ড হতে দেবেন না, কারণ নতুন গাছের খুব একটা স্ট্রং রুট সিস্টেম হয় না এবং আপনার এলাকার সঙ্গে এখনও পুরোপুরি খাপ খাই নিতে পারেনি, কারণ এখনও গরমকাল বাকি আছে, তাকে স্ট্রাগল করতে হবে। তো সেই স্ট্রাগল করার জন্য আপনাকে সাহায্য করতে হবে। গাছে যে এনার্জি আছে সেই এনার্জি সঞ্চয় করে রাখুক গাছ। আপনি ফুলটা কেটে ফেলুন, কিন্তু একেবারে কুঁড়ি কেটে ফেলবেন না। ফুলটা জাস্ট ফুটতে শুরু করছে এরকম অবস্থা কেটে দিন, তাহলে দেখবেন, নতুন গাছের ক্ষেত্রে বলছি, তাহলে দেখবেন গাছ এনার্জি সংগ্রহ করে রাখছে এবং গাছ দেখবেন ডালপালা তৈরির ক্ষেত্রে বেশি মনোযোগ দিচ্ছে, ফুল তৈরির ক্ষেত্রে খুব একটা মনোযোগ দিচ্ছে না। কাজেই ফুল কেটে দেওয়াটা কিন্তু বসন্তকালের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এস্টাবলিশড গোলাপের ক্ষেত্রেও এবং নতুন গোলাপের ক্ষেত্রেও। আর এস্টাবলিশড গোলাপের ক্ষেত্রে আপনি টুকটাক ফুল রাখতে পারেন, সেটা আপনার পছন্দ সাপেক্ষ। যদি আপনি দেখেন যে আপনার গাছটি গরমকালেও খুব ভালো পারফর্ম করছে, মানে হিট টলারেন্ট গোলাপ হয়তো আপনি রেখেছেন, যেমন আমার কাছে আছে গ্রাসেন্থা প্লিডস, গোলাপটা অত্যন্ত হিট টলারেন্ট, বা কিছু দেশি গোলাপ আমার কাছে আছে, সেক্ষেত্রে আমি কখনোই ফুল কাটি না। ফুল হয়ে গেল, ফুলের পাপড়ি ঝরে গেল, তারপর আমি মোটাগুলো ছেঁটে ফেলে দিই, সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যদি একটু অন্য রকমের, বা ধরুন আপনি ডেভিড অস্টিন রেখেছেন বা এরকম ইংলিশ শ্রাব রোজ রেখেছেন, এটা যেমন হিট টলারেন্ট বটে, কিন্তু খুব একটা বেশি গ্রোথ এদের হয় না গরমকালের ক্ষেত্রে, তো সেই জন্য আমি খুব একটা ফুল রাখতে চাই না। এর নাম হেভেন অন আর্থ, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি কমিউনিটিতে পোস্টও করেছিলাম ছবি, এবং এই গাছটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অসাধারণ গাছ, অসাধারণ গাছ, খুব একটা গন্ধ নেই, কিন্তু ফুলের রং, ফুলের আকার অত্যন্ত আকর্ষণীয়। তো এইরকম গাছের ক্ষেত্রে একটু সুখী, এক কথায় বলতে গেলে একটু সুখী গোলাপ গাছের ক্ষেত্রে ফুল আপনি রাখবেন না বসন্তকালে। ফোটা মাত্রই মোটামুটি একদিন পর কেটে ফেলুন, দেখবেন গাছ তার এনার্জি সংগ্রহ করে রাখছে এবং ভালো থাকছে। গ্রীষ্মকালের জন্য গাছ নিজেকে তৈরি করতে পারবে। পরবর্তী পয়েন্টের কথায় আসি। আমাদের আলোচনার শেষ বিষয়টি হলো সারের ব্যবহার কমিয়ে আনা। ঠিক শুনছেন, সারের ব্যবহার আস্তে আস্তে আপনাকে কমিয়ে আনতে হবে। বিশেষ করে আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা প্রাসঙ্গিক। আপনারা যারা সিন্ডারে গোলাপের পরিচর্যা করছেন তাদের ক্ষেত্রে আমি এইসব কথা কিছুই বলতে চাই না, কারণ আমি নিজে সিন্ডারে গোলাপের পরিচর্যা করি না। আমি নিজস্ব মিডিয়া আমার মতো করে তৈরি করে নিয়েছি এবং তাতে আমি খুব ভালো ফলাফল পেয়েছি, এবং আমার বন্ধুরা যারা ব্যবহার করছেন তারাও আমাকে অত্যন্ত পজিটিভ ফিডব্যাক দিয়েছেন। কাজে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী আমার মিডিয়া নিয়ে, এবং সেই মিডিয়াতে যদি আপনি গোলাপ গাছের পরিচর্যা করেন তাহলে তাপমাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে সারের ব্যবহারটাও আপনাকে কমিয়ে আনতে হবে। আপনি সার ব্যবহার করুন, অবশ্যই ব্যবহার করুন, মাসে একবার ব্যবহার করুন, কিন্তু শীতকালের মতো প্রত্যেক সপ্তাহে যেভাবে আপনি সার ব্যবহার করছিলেন সেভাবে কিন্তু সার ব্যবহার করবেন না। এবং মোটামুটি 30 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা চলে যায় এবং তাপমাত্রা যখন খুব বেড়ে যায়, তখন কিন্তু গোলাপ গাছ আর সে আপনি যতই সার দিন না কেন সেগুলো গ্রহণ করতে পারবে না বা নেবে না, সার নেবে না। তবে আপনি জৈব সার অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনি বাদাম খোলের জল ব্যবহার করতে পারেন। সর্ষের খোল জল আমি ব্যবহার করতে বারণ করব, কারণ আমি দেখেছি তাতে মাটির পিএইচের ভ্যালু বেড়ে যায়, পিএইচটা বেড়ে যায়, এবং পিএইচ বেড়ে গেলে কিন্তু গাছ থমকে যায়, গাছ খুব একটা নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারে না। তো আমি ব্যক্তিগতভাবে খুব একটা সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করি না, আমি বাদাম খোল ভেজানো জল ব্যবহার করি, এবং আমি মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ ফার্টিলাইজার ব্যবহার করার চেষ্টা করি। আমি রাসায়নিক সার তো খুব একটা ব্যবহার করি না। তো সেই জন্য আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলছি সারের পরিমাণ কমিয়ে আনুন। আপনি যদি এই সময় রিপোর্ট করে দেন ভালো মিডিয়াতে, তাহলে মোটামুটি জানবেন গরমকালে মোটামুটি সপ্তাহে একদিন করে সার দেওয়া যথেষ্ট। কারণ মিডিয়া যদি ভালো থাকে, গাছ মিডিয়া থেকেই তার খাবার সংগ্রহ করতে পারবে, এবং যেহেতু এই সময় গাছে খুব একটা ফুল আসছে না, বসন্তকাল থেকে বাকি সময়টার কথা বলছি, ফুল আসছে না, সেই জন্য যদি আপনি রিপোর্ট করে দেন নতুন মিডিয়াতে, তাহলে যে নিউট্রিয়েন্টস মিডিয়াতে আছে তাতেই গাছের কাজ হয়ে যাবে। এবং আপনি সপ্তাহে একদিন করে মাইক্রোনিউট্রিয়েন্টস পাতায় স্প্রে করুন, সন্ধেবেলায় ঠান্ডা জলে মিশিয়ে, আর মাসে একবার করে আপনি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করুন, জৈব সার ব্যবহার করুন। আমি কয়েকটা সারের লিঙ্ক নিচে দিয়ে দেবো যেগুলো আমি ব্যবহার করি, খুব ভালো সার, আপনারা ব্যবহার করতে পারেন, বা স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন অল্প স্বল্প, তাতেই দেখবেন গাছ খুব ভালো থাকছে এবং গাছে কোনো সমস্যাও হচ্ছে না, এবং গাছ সারের ব্যবহারের জন্য খুব একটা শক পাচ্ছে না। কারণ সার ব্যবহার করার ফলে কিন্তু গাছে শক আসে, বিশেষ করে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে গাছে কিন্তু শক আসতে পারে এবং আসবে, যদি আপনি
ঠিকঠাক রাসায়নিক সারের ব্যবহার না জানেন, এবং যেহেতু আমি বিষয় খুব একটা জানি না, সেই জন্য আমি এই বিষয় আপনাকে সাহায্য করতে পারবো না। কাজেই আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করছেন খুব সাবধান। গরমকালে বা এই বসন্তকাল থেকে আস্তে আস্তে সারের পরিমাণটা কমিয়ে আনুন। হুট করে ব্যবহার করা থামিয়ে দেবেন না, সারের ব্যবহারটা কমিয়ে আনুন এবং চেষ্টা করুন জৈব সার ব্যবহার করতে, তাতে দেখবেন গাছ ভালো থাকছে। এবং শেষে একটা কথা বলি, চেষ্টা করবেন, আমি এর আগেও বলেছি, গোলাপ গাছে আরও ওয়াটার বা ফিল্টার্ড ওয়াটার ব্যবহার করতে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করবেন না। এবং এই বিষয়টা গরমকালের ক্ষেত্রে যে কতখানি প্রাসঙ্গিক, বসন্তের ক্ষেত্রে যে কতখানি প্রাসঙ্গিক, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে পুকুরের জল ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো পুকুরের জল ব্যবহার করা। পাশাপাশি আপনি যদি আরও ওয়াটার ব্যবহার করেন বা ফিল্টার্ড ওয়াটার ব্যবহার করেন, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকছে, গাছে ডাইব্যাক হচ্ছে না, গাছের পাতা বেশ কিছুদিন, ভুল বললাম, গাছের পাতা দীর্ঘ সময়ের জন্য ভালো থাকছে, হলদে হয়ে ঝরে পড়ছে না তাপমাত্রার জন্য বা উষ্ণতার জন্য। কারণ গরমকালে কিন্তু অনেক সময় দেখা যায় গাছের পাতা হলদেটে হয়ে ঝরে পড়ছে, গাছ খুব একটা সালোক সংশ্লেষ করতে পারছে না, অতিরিক্ত পাতা ঝরিয়ে ফেলছে। সেটা খুব একটা সমস্যার কথা নয়, কারণ বসন্তকালে কম বেশি কিছু গোলাপ আছে যারা পাতা ঝরিয়ে দেয় বা নতুন পাতা তৈরি করে, কিন্তু সেটা যদি গরমকালে হয় তাহলে সেটা কিন্তু সমস্যার বিষয়। কাজে অবশ্যই সেটা আপনি আটকাতে পারেন যদি আপনি একটু ভালো মানের জল ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকছে। এবং সারের বিষয়ে যে কথাগুলো বললাম অবশ্যই মাথায় রাখবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।